হৃদমায়ার প্রেমগাথা, গল্পের অনুগল্প, অভিমানে তুমি, লেখনীতে রিক্তা ইসলাম মায়া। জীবনে ৩৫ বছর পার হলো আমার, পার হলো ৩৫টা বসন্ত। জীবন থেমে থাকেনি আমার, বহমান নদীর স্রোতের মতোই এগিয়ে গেল সামনে। জীবন বদলেছে, সময় রং পাল্টিয়েছে। আদরে অবুঝ মায়া হয়ে উঠল বুঝদার, ভীষণ বুঝদার ও আদর্শ। হাই স্কুলের টিচার। আজ বৃহস্পতিবার, স্কুল তাড়াতাড়ি ছুটি হলেও অফিসিয়াল কাজ সেরে বের হতে প্রায় 4টা বেজে গেল আমার। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি হবে। গায়ে আমার চাপা রঙের শাড়ি, কাঁধে সাধারণ ব্যাগ, বাস্তব সংগ্রামী জীবনের লড়াই করা এই দুর্দান্ত নারী। আজ আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, আজ এই জায়গায় আমি আত্মসম্মান নিয়ে বেঁচে আছি, নিজের পরিবারকে নিয়ে। স্কুল গেট ধরে রাস্তায় বের হলাম। ঝংকার ব্যস্ত নগরী, শব্দ তুলেছে রিক্সা, সিএনজি, অটো চালক, সবাই চলাচল করছে। আমি রাস্তা ধরেই দাঁড়ালাম। রিক্সার প্রয়োজন। দিনটাও ভালো নেই, যে কোনো সময় তুমুল বৃষ্টি হতে পারে। ব্যস্ত ভঙ্গিতে তড়িঘড়ি সময়টা দেখে নিলাম। খালি রিক্সা পাচ্ছি না, এমন পরিস্থিতিটাও নতুন না আমার জন্য, তাই ধৈর্য হারালাম না, বরং ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলাম। অধৈর্য, রাগ, জেদ, চঞ্চলতা, দুঃখ প্রকাশ করা আরো 18 বছর আগেই সেই কিশোরী বয়সে ছেড়ে দিয়েছিলাম। আমার রাগে এখনো দেখানোর মানুষ নেই, তাই রাগটাও নেই, শান্তই থাকলাম। আমি ধৈর্য নিয়ে রিক্সার জন্য অপেক্ষা করার মধ্যেই কার উপস্থিতি টের পেলাম নিচের পাশে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল আসাদ সাহেবকে, আমাদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল। তবে বয়সটা হয়তো আমার থেকে 2-3 বছরের বেশি হবে। আমাদের একসাথে প্রায় 10 বছর ধরে কাজ করা, সেই সুবাদে ভালোই সখ্যতা ওনার সাথে আমার। আমাদের পুরানো হেডমাস্টারের জায়গাটা উনি পেয়েছে বছর 2-1 হলো। যাই হোক, আমি হালকা ইতস্ত বোধ করলাম ওনার গাঢ় দৃষ্টিতে। নিজেতে ইতস্ত কাটাতেই আলতো হেসে প্রশ্ন করলাম, কি ব্যাপার স্যার, আজ রাস্তায় দাঁড়ালেন যে, গাড়ি কোথায় আপনার? ওনার হালকা নড়ে চড়ে আমার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালেন। মেঘের আচ্ছন্ন আকাশটা দেখে একটু করে বললেন, আজ গাড়িতে চড়তে ইচ্ছে করছে না, আপনার সাথে দাঁড়িয়ে বৃষ্টি বিলাসে ভিজতে মন চাচ্ছে। আপনার হাতে ধরার সুযোগ তো দিলেন না আমায়, পাশে দাঁড়ানোর সুযোগটা তো পাবো, তাই না? আমি পুরোনাই হাসলাম। ওনার মনের অনুভূতি আমি সম্মান করি, কিন্তু সম্মান দেই না। উনি আমাকে বিগত 5 বছর ধরেই এসব বলে আসছেন। বাড়িতে বেশ কয়েকটা বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন, মা বাবা ভাই রাজিও ছিলেন, কিন্তু আমি রাজি হইনি। সবসময়ের মতোই কি করে হব, আমি তো আজও কারো বউ। হোক না সে আমায় চায় না, তারপরেও তো আমি তার বউ। ডিভোর্স তো আজও আমাদের হয়নি। ডিভোর্স যদি হতো, তারপরও আমি দ্বিতীয় বিয়ে কখনোই করতাম না। আমার মনে একজনের বসবাস, তার সাথে সংসার করতে পারিনি তো কি হয়েছে, বউ হয়েছি, আজও আছি, ব্যাস এটাই যথেষ্ট আমার জন্য। ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে এমনটা কথা নেই, তাই না? আমার সংসার অপূর্ণতায় থাক, তারপর অন্য কারোর সাথে না হয় জড়াক আমার জীবন। ব্যাগ থেকে ছাতাটা বের করে হাতে নিলাম। বৃষ্টি নামবে যে কোনো সময়। ওনার দিকে না তাকিয়েই ভরা গলায় বললাম, আপনার ঠান্ডা লাগবে স্যার, বাসায় যান। আর দ্রুত বিয়ে করার চেষ্টা করবেন অবশ্যই। আমার আশায় থাকবেন না স্যার, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত, আমি কারো বউ, আমার ডিভোর্স হয়নি। পাশ থেকে কানে এলো ওনার অধৈর্য গলার সুর। উনি বললেন, তাহলে কোথায় আপনার স্বামী? বিগত 10 বছরে একটা বারও তো দেখিনি তাকে আপনার পাশে। তাহলে কেন মানবো আপনার বিয়েটা? কিশোরী বয়সে একটা ছেলে খেলা বিয়েকে কেন এখনো মনে ধরে আছেন আপনি? আর কত অপেক্ষা করব? অনেক তো হলো অপেক্ষার খেলা, এবার চলুন না আমরা বিয়ে করে নিই। আমার সমস্যা নেই, আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার আগে একটা বিয়ে হয়েছিল, এতে কিন্তু আমার সমস্যা আছে আসাদ সাহেব, ভীষণ বাড়াবাড়ি কোনো রকমের সমস্যা আছে। তাই বলছি আপনি বিয়ে করে নিন। আমার ধৈর্যের মাত্রা প্রখর, আমি এই জীবনে দ্বিতীয় পুরুষের সাথে নিজেকে জড়াবো না, কখনোই না। বয়সের অর্ধেক পার হলো, বাকিটা এমনি এমনি পার হয়ে যাবে। এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি, শুধু। আমার কিশোরী বয়সটা এখন অপেক্ষা গেল, বাকিটা চলে গেল। তাকে আমার প্রয়োজন নেই,
যেমন ঠিক তেমনই আমার দ্বিতীয় পুরুষকেও প্রয়োজন নেই। আশা করছি আপনি এবার অন্তত বুঝবেন। বৃষ্টিতে ভিজবেন না স্যার, বাসায় চলে যান। আসি। ওনাকে রেখে ছাতা মাথায় এগোলাম সামনে। পেছন থেকে ফিরতে হয়তো দেখতে পারতো ওনার অসহায় মুখখানা, কিন্তু আমি ঘুরে দেখলাম না। পরপুরুষের ওপর মায়া দেখানো হারাম। তাছাড়া ওনার কষ্ট বুঝতে গেলে নিজের কষ্ট বেড়ে যাবে দ্বিগুণ। আমার কষ্ট বোঝার মতো মানুষ নেই এই সংগ্রামী দুনিয়ায়। লড়তে লড়তে আজ আমি একা। সবার থেকেই যেন আমার কিচ্ছু নেই। আমার চারপাশটায় চোখ বোলাতেই অনেকেই সুখী মানুষ দেখতে পাবে। আমি তাদের সুখটা নষ্ট করি না। নিজের ভরাক্রান্ত কষ্টের কাহিনী শুনিয়ে কি লাভ? চলুক না, যেভাবে যেটা চলছে ঠিক সেভাবেই। ঝড়ঝাপটার কাক ভেজা হয়ে পৌঁছালাম বাসায়। তারপর কয়েকবার কলিং বেল বাজতে দরজা খুলে দিল নিদ্রিতা, আরিফ ভাইয়ার ছোট মেয়ে। পঞ্চম শ্রেণীতে পড়ে। ভীষণ চঞ্চল হরিণী, অনেকটা আমার কিশোরী বয়সের চঞ্চলতা ওর মাঝে আমি দেখতে পাই। দেখতে নাকি অনেকটা আমার মতোই হয়েছে সবাই বলে। আমার অনেক মনে হয়, কারণ আমাদের মাঝে দুটো জিনিস বেশি মিল, আমাদের বংশগত চুল, চোখ দুটো। আমি হাসলাম। নিদ্রতা আমার পেট জড়িয়ে ধরে বাধা দিলাম আমি, কিন্তু শুনো না সে। ও আমার কথা কি শোনে নাকি? সে আমাকে চাপটে পেটের বরণটায় জড়িয়ে ধরতেই হলো তাই। আমার সাথে নিদ্রতাও ভিজে গেল। আমি প্রসন্ন গলায় বললাম, আমার নিদু মনটা আজ বেশি ফুরফুর লাগছে নাকি? কি হয়েছে আম্মু? আমার কথায় বেশ আদুরে হয়ে উঠল নিদ্রিতা। আমার পেট জড়িয়ে মাথা তুলে তাকালো আমার দিকে। ঠোঁট প্রসারিত করে হেসে প্রফুল্ল কণ্ঠে বলল, মেজো ফুপি আসবে সবাইকে নিয়ে কাল। নিদ্রিতার কথায় আমার ঠোঁটও প্রসারিত হলো। ওর কপালে ছোট চুলগুলো গুছিয়ে টেনে দুপাশে দিতে দিতে বললাম, বা বেশ ভালো কথা। তা তুমি কিভাবে জানলে? আম্মু বলেছে মামা আসবে নাকি মেজো ফুপি আর আদ্র রাতুল ভাইয়াকে নিয়ে কাল। কেন, তুমি জানো না ফুপিমা? না, আমাকে তো কেউ জানায়নি আম্মু। তুমি তো স্কুলে ছিলে, জানবে কিভাবে? আমি কিছুক্ষণ আগেই জেনেছি, তাই সবার আগে তোমাকে জানালাম। আমি ঠোঁট ছুঁয়ে আদর করলাম নিদ্রিতার কপালে। তারপর রংহীন জীবনে এলোমেলো তাকে মেলানোর আলো হিসেবে আছে আমার বাচ্চারা। নিজের নয়, আরিফ ভাইয়ার আর ফিয়া ভাবির সন্তানদের কথাই বলছি। তাদের দুই ছেলে, একটা মেয়ে, প্রহর, রাফাত আর নিদ্রিতা। প্রহর সবেমাত্র কলেজ শেষ করলো, এখনো ভার্সিটি ভর্তি হয়নি, রেজাল্ট আউট হয়নি তাই। রাফাত ক্লাস 10-এ পড়ে। তিনজনই আমি বলতে পাগল। বর্তমানে তাদের ঘিরে আমার একাকিত্বের গোছানো সংসার। যখন আমাকে আদরের সহিত ফুপিমা বলে ডাকে, তখন শুনলেই চমৎকার লাগে। মনে হয় কোথায় একা আমি? এই তো আমি পূর্ণ নারী, একাকিত্ব নেই আমার। আমি আর কথা বাড়ালাম না, দরজা লাগিয়ে সোজা গিয়ে রুমে গেলাম। শাড়িটা পাল্টে চেঞ্জ করলাম, সাধারণ 3 পিস পরলাম। স্কুলে গেলে শাড়ি পরাটা হয় আমার, নয়তো বাসায় 3 পিসই পরে থাকি। আজ দুপুরে খাওয়া দাওয়া হয়নি আমার। পেটে ক্ষুধা থাকলেও এই অসময়ে আর খেলাম না। একটু মায়ের রুমে যাওয়ার প্রয়োজন, তাই ফ্রেশ হয়ে মায়ের রুমে গেলাম। সেই থেকে মাও বেশ অসুস্থ হতেই আজকাল আমাদের বাড়িটা আগের মতো নেই। আরিফ ভাই বেশ বড় করে পুনরায় বানিয়েছে, ভাইয়ের ব্যবসাও বড় করেছে। তিনি এখন চট্টগ্রাম থাকে, তবে সপ্তাহে বাসায় ফিরে আসে। ফিয়া ভাবিকে আজও ভাই নিজের কাছে নিয়ে যেতে পারলো না। ভাবি এক কথা, সেই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তবে তাদের বড় ছেলে প্রহর বর্তমানে ভাইয়ের সাথেই থাকে। অবসর সময় হয় বাবার ব্যবসায় কাজে হিসাব রাখে সে। আমি আলতো হাতে মায়ের রুমের দরজা ঠেলে ভেতরে গেলাম। মা আসরে নামাজ শেষ করে উঠছেন। আমাকে দেখে তিনি দীর্ঘ শ্বাস ফেললেন যেন, হয়তো অনুতাপের কারণে। আমি মনে নিলাম না বিষয়টি। মা আমাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলেন। আমি এগিয়ে গেলাম। পাশে দাঁড়িয়ে বসতে আমি স্বাভাবিক ভঙ্গিতে বসতে বসতে আম্মুর কপাল চেক করলাম, জ্বর আছে কিনা। না, নেই। আমি আম্মুর সামনে বিছানায় বসে বললাম, দুপুরে খেয়েছিলে আম্মু? তুই খেয়েছিস? সত্যিটা চেপে মিথ্যাই বললাম, মনে হয় না। তুই আবার মিথ্যা বলছিস আমাকে। তোর মুখটা শুকনো লাগছে কেন? সত্যি করে বল, খেয়েছিস তুই?
রোজকার মতো আম্মুর এগুলোই প্রশ্ন। মা, মনে হয় এমনই হয়। আমার শত কষ্টের মাঝে এইটুকু সুখ এনে দিতে চায় মা। আমাকে হাসি খুশি দেখতে চায়, আমার না বলা চাপা কষ্টগুলো কমাতে চায়। আমি আম্মুর দিকে তাকিয়ে উত্তর দিলাম না, বরং পাল্টো প্রশ্ন করলাম, তুমি দুপুরে মেডিসিন খেয়েছিলে আম্মু? আমার কথায় উত্তরে আমার আম্মু দেয়নি, বরং নিজের ভাষায় বলে, আমাকে একটা ভুল আমাদের একটা ভুলের শাস্তি আর কত নিজেকে দিবি তুই? তোর সংসার তোর বাবা দেখে যেতে পারলো না, আমি হয়তো যে কোনো দিন মারা যাব, তার আগে কি তোর একটা সংসার দেখে মরতে পারবো না রে রিক্তা? আর কত মরিচিকার পিছনে পড়ে থাকবি? এবার না হয় বিয়ে করে নে মা, আমরা তো সুখী সংসার দেখতে চাই। এটা কি আমাদের অপরাধ? আর কত কষ্ট করে ধুকে ধুকে মরবি? এবার সবকিছু শেষ করে দে না মা, আমার মুখের দিকে তাকিয়ে এবার অন্তত বিয়েটা করে নে তুই। আম্মুর চোখের অশ্রু কোনা স্পষ্ট দেখতে পেলাম আজ আমি, কিন্তু আমি কাঁদলাম না, কারণ আমি কাঁদলে মায়ের কষ্ট যেন আরো বেড়ে যাবে। আজ আমি দুর্বল নই, কষ্টের শক্ত পাথর নেওয়া নারী আমি, সহজে কান্না আমার আসে না। মা তো রোজই বলে আমাকে বিয়ে করতে, এটা নতুন কি? আমার আম্মু দুহাত টেনে নিজের হাতের ভাঁজে নিতে সূক্ষ্ম হেসে বললাম, আমি বিবাহিত আম্মু। একজন বিবাহিত মেয়ের স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে হারাম আমাদের ইসলামে, তুমি জানো না? কিসের হারাম? তোর স্বামী আজ 18 বছর ধরে তোর খবর নেয় না, ভুলে যাচ্ছিস তুই? দেখা সাক্ষাৎ যোগাযোগ কথা বলা কোনো কিছুই নেই তোদের মাঝে। স্বামী স্ত্রীর মধ্যে 3 মাসের বেশি যোগাযোগ বন্ধ বা আলাদা থাকলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রী আর থাকে না, সেই সুবাদে তোদের সম্পর্কও নেই। তারপরও দরকার পড়লে আমরা তোর ডিভোর্সের ব্যবস্থা করব। আইনকে দিয়ে ওই বাড়িতে ছেলে থেকে তোর ডিভোর্সের সব সই নিব। তুই শুধু বিয়ের জন্য রাজি হয়ে যা। মায়ের রোজকার পাগলামোতে সম্মতি দিলাম না, বরং কথা ঘুরিয়ে বললাম, শুনলাম কাল নাকি জুই আসবে। হুম, লন্ডন থেকে একদিন আগে ফিরেছে ওরা, তাই কাল আসবে আমাদের সবাইকে দেখতে। আইন নাকি এবার বাংলাদেশে সেটেল, এদের 2 ছেলেকেও নাকি বাংলাদেশে সেটেল করবে। দুপুরে অনেকক্ষণ কথা হলো আমাদের সাথে। তোর খোঁজও করছিল জুই, আমি বলেছিলাম তুই স্কুলে আছিস, এবার ওরা আসলে কিছুদিন থাকবে। আমি কিন্তু এবার আইন আসলে তোর ডিভোর্সের বিষয়ে কথা বলবো, যেভাবে হোক ওই বাড়ির ছেলে থেকে এবার তোর ডিভোর্স নিবই। অনেক ছেলে খেলা হয়েছে, আর না, আমি তোকে এবার সংসারই করব। মায়ের কথায় আমি হেসে উঠলাম। আম্মু আর আম্মুর পাগলামি সত্যি পারো বটে। আমি হেসে বিছানা থেকে উঠতে উঠতে বললাম, তোমার মেয়ে বুড়ি হয়ে গেছে আম্মু, তার এখন বিয়ের বয়স নেই। বিয়ের বয়স পার হয়ে গেছে, তোমার মেয়ে এখন 35 বছরের বুড়ি। তোমার বুড়ি মেয়ের জন্য জামাই পাওয়া যাবে না আম্মু, কেউ বিয়ে করবে না। তাই বিয়ের চিন্তা বাদ দাও, আমি ভালো আছি তোমাদের সাথে। আর কি চাই আমার? আমি এখন ডিভোর্সের বিষয়টি নিয়ে ভাবছি না। তুমি শুয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি, কিছু ইংলিশ শিট তৈরি করতে হবে স্টুডেন্টদের জন্য। তুমি রেস্ট নাও, আসি। কথাগুলো বলে দরজা দিকে পা বাড়ালাম। এখানে আর কিছুক্ষণ থাকলে কেঁদে উঠবো আমি। আমার অবচেতন মনটা বোঝাতে পারবো না, এমনিতেই গলা ধরে আসছে কান্নায়। বারবার ঢোক গিলে কান্না থামানোর চেষ্টা করে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে শোনা গেল আম্মুর কান্না ভেজা কণ্ঠস্বর। ওই বাড়ির ছেলে নাকি বাংলাদেশেই থাকছে কয়েক বছর ধরে। তার দাদা দাদি মারা যাওয়ার পর নাকি বাংলাদেশে চলে এসেছে শুনেছিলাম। সেও নাকি এখনো বিয়ে করেনি, একাই থাকে। জুই বলেছে ভিয়া নাকি বিষয়টা আগে থেকে জানতো, তোকে বলতে ভয় পাচ্ছিল। আমার পা থেমে গেল, স্থির হলাম, আর থামতে পারলাম না নিজেকে। নিষেধ করা কান্নাগুলো ঝরঝর করে অবুঝের মতো বেয়ে পড়তে লাগলো গাল বেয়ে। আমি ঠোঁট কামড়ে কান্নার শব্দ আটকালাম। মাকে শুনতে দিলাম না, শুধু ভেজা গলায় কোনো রকমের বললাম, দাঁড়ালাম না।
দ্রুত পায়ে নিচে চলে আসলাম, নিজের রুমে দরজা লাগিয়ে দিলাম সজোরে। তারপর বারান্দায় গেলাম। তেজি বৃষ্টি ফোঁটা মুহূর্তে আমার গা ছুঁয়ে দিল। আমি ভিজতে লাগলাম। চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে গেল, আলাদা হয়ে গেল না আর। তেজি বৃষ্টির সাথে সাথে আমার চোখে রাখা কান্নাটা প্রকাশ পেল। কিশোরীর মতো ঝরঝর করে শব্দ করে কেঁদে উঠলাম। ফুপিয়ে কেঁদে উঠে ভেজা ফ্লোরে বসে পড়লাম। আমার সংসার জীবনের ইতি ঘটেছিল সেই 17 বছর বয়সে। আমার সংসারটা করা হয়নি ওনার সাথে। উনিটা হচ্ছে রিত খান। পাশাপাশি থাকার স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল। কালবৈশাখী ঝড়ের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল আমার জীবনে। ওনার সাথে ভুল বোঝাবুঝি হওয়ার পর ফেরা হয়নি আমার আর খান বাড়িতে। রিত খানও আমায় নিতে আসেনি, একবারও দেখতেও আসেনি, যোগাযোগ করেনি, চোখে দেখা পর্যন্ত পাইনি ওনার। তবে দাদা দাদি বেশ কয়েকবার আমাকে ফিরে নিতে এসেছিল, বাবা দেয়নি যেতে আমাকে, আমারও ফেরা হয়নি। এমনই বিগত 18 বছর পার হলো ওনাকে ছাড়া। প্রথম বছর আমি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম, বেশ কয়েকবার ওনার জন্য মানসিক চাপে। ছোট ছিলাম বলে রিত খানকে হারানোর ব্যথাটা নিতে পারিনি, আজও মেনে নিতে পারিনি। আজও আমার বালিশ ভিজে অশ্রুকণায়। আমার আশপাশে সবাই সংসার করছে আমি ছাড়া, বিষয়টা আমি মেনে নিতে পারিনি। জুই আইন ভাইয়ের সাথে সংসারী হয়ে গেছে খানবাড়ি থেকে ফিরে আসার 1 বছর পরই। তারপর দুজনই পাড়ি জমায় লন্ডনে। এই যাবৎ দুজনকে কাটিয়েছে এতগুলো বছর। তবে প্রতি বছর সুযোগ পেলে বাংলাদেশে এসে আমাকে দেখে যেত। বাবা অনেক চেয়েছিল আমাকে সংসারী করতে, কিন্তু পারেনি, কারণ উনি বাংলাদেশে ছিলেন না বলেই ডিভোর্স নিতে পারেনি আমার। কোথায় ছিল তাও কেউ সঠিক ঠিকানা জানতো না। ঠিকানাবিহীন আমাদের ডিভোর্সও হয়নি। আমি খুব করে চাইতাম আবার ডিভোর্সটা না হোক, আমার নামের পাশে ওনার নামটা জড়িয়ে থাকুক আমৃত্যু পর্যন্ত আমার স্বামী হয়ে। হলো তাই। অনেকটা বছর পর্যন্ত ওনার খোঁজ ছিল না। আমার পড়াশোনা শেষ হলো, নিজের পায়ে দাঁড়াতে স্কুলে জবটা নিলাম। জীবনের অনেকটা সময় পার হলো। হঠাৎ একদিন কানে আসলো দাদাজান মারা গেছেন, কিন্তু দেখা হলো না আমার, কারণ তিনি দেশের বাইরে ছিলেন। দেশে কবে আনলো আমাকে কেউ জানালো না। আমি দাদাজানের মৃত্যুর সংবাদ পেয়েছিলাম 1 মাস পর। তারপর দাদির মৃত্যুর সংবাদ পেলাম 5 বছর আগে। ভাগ্য আমার, দাদিকেও শেষ দেখা হলো না। আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু পথিমধ্যে আমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়, আর দেখা হয়নি। প্রায় 1 সপ্তাহ পা ভেঙে হসপিটালে ছিলাম। এমন সময় এমন করেই আমার আর খান বাড়িতে ফেরা হয়নি। রিত খান কথা কেউ ভুলে করেও আমার সামনে বলে না। আমি কষ্ট পাবো বলে সবাই উনাকে নিয়ে আলোচনা করতো না আমার সামনে। তবে আজকে মার কথায় বুঝলাম উনি বিগত 5 বছর ধরে একা থাকছেন খান বাড়িতে। আচ্ছা, উনি কি আমার কথা একবারের জন্য মনে করে না? উনি একটা কিশোরী বউ ছিল, সেটা কি ভুলে গেছে? সেটা কি ভুলে গেছে সে আমি নেই বলে কি উনি সুখে আছে নাকি কষ্টে আছে? কষ্ট পাচ্ছে কি আমার মতো, নাকি আমার থেকেও বেশি কষ্টে আছেন উনি? সত্যি কি আছে নাকি আমার ভ্রম? কষ্ট থাকলে তো আমাকে ফিরিয়ে নিতে যেত, সংসার করত। আজকে সবার মতো করে আমাদেরও সংসার হতো, সন্তান হতো, আমি নিতাম, জোর করে হলেও নিতাম, কিন্তু হলো না আমার কিছু। আমি শূন্য পড়ে রইলাম। আমার আত্মসম্মান আর ওনার জেদ দুটোই বহল হলো আমাদের জীবনে, যার ফল ধ্বংস, আমাদের সুখ। দিন শেষে উনিও একা থাকলো, আমাকেও একা রাখলো। জীবনের বাকিটা হয়তো এভাবে কাটাতে হবে ওনাকে ছাড়া। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, ওনাকে বলতে ইচ্ছে করছে, কেন আপনি নিতে আসলেন না? কেন এত জেদ ধরে রইলেন? কেন আমার জীবনটাকে সে 18তেই রঙহীন বসন্ত করে দিলেন? কেন আমাকে নিলেন না? আমি তো আজও ভালোবাসি আপনাকে, ঠিক ততটাই ভালোবাসি যতটা কিশোরী বয়সে বাসতাম। আমি আজও কুমারী হয়ে আছি আপনার জন্য। আমি আজও কুমারিনী। আপনার অল্প স্পর্শে আমার শরীরটা বিলীন। তাহলে কেন আপনি আমার ভালোবাসা দেখলেন না? কেন আমার অপরাধটিকে ক্ষমার যোগ্য হিসেবে রাখলেন না?
আমার অপরাধ কি ক্ষমার অযোগ্য ছিল মিস্টার ভিলেন? সত্যি না। কান্না করতে করতে ভেজা ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। কয়েকটা বাজে সময় খেয়াল নেই। তীব্র ঠান্ডায় কেঁপে কেঁপে উঠে ঘুম ভেঙে গেল। ফ্লোর থেকে উঠে বসলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শরীরটা টনটন করছে ব্যথায়। আজ দুবার ভেজা হলো আমার। এই বয়সে এই বাচ্চা মোটা যেন খাপছাড়া লাগছে। ক্লান্ত শরীর ছেড়ে দিলাম। ভেজা কাপড় পাল্টিয়ে পুনরায় কালো একটা শাড়ি পরলাম। বৃষ্টির দিনে শাড়ি পরতে ভালো লাগে তাই। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম। চোখ ফুলে গেছে ভীষণভাবে। যে কেউ বলে দিবে আমি অনেকটা কান্না করেছি। এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না, সবাই বুঝে যাবে আমি কান্না করেছি। কিন্তু ক্ষুধাও পেয়েছে অনেক, তারপরও বের হলাম না। অসুস্থ শরীরটা নিয়ে বসলাম পড়ার টেবিলে, বই খাতা মেলে। শীট তৈরি করতে হবে। চোখে মোটা ফ্রেমের চশমা পরে নিলাম। আজকাল চোখেও সমস্যা দেখা দিচ্ছে, হয়তো বাড়ান্ত বয়সের জন্য। আমার মনোযোগ সহকারে কাজের ব্যাঘাত ঘটিয়ে তুমুল শব্দে বেজে উঠল আমার বেচারা ফোনটা। মনোযোগ নষ্ট হতেই কপাল কুঁচকে তাকালাম বইয়ের সামনে রাখা ফোনটির দিকে। আনমনে নাম্বারে চোখ রাখলাম। কপাল কুঁচকে আসে আমার এই অসময়ে আননোন নাম্বার দেখে। কে ফোন করবে আমাকে? প্রথমে ভাবলাম ধরবো না, পরে মনে হলো স্কুলের কাজে হয়তো কোনো ফোন হতে পারে। হাতে কলমটি রেখে ফোনটি রিসিভ করে কানে ধরতে উদ্বিগ্ন কণ্ঠে স্বরে আমি স্থিত হয়ে গেলাম। কণ্ঠস্বরটা কেঁপে উঠলাম আর পরিচিত গলা শুনে। ফোনের ওপাশ থেকে আতঙ্কিত গলায় বলে উঠল, ভাবি ভাবি প্লিজ আপনি ফিরে আসুন এবার। ভাই ভালো নেই আপনাকে ছাড়া। এতটা বছর কেন অপেক্ষা করালেন ভাইকে? কেন ফিরছেন না আপনি খানবাড়িতে ভাইয়ের কাছে? ভাবি ভাই প্রচুর অসুস্থ, আপনাকে খুঁজছে বেহুশ হয়েও। ডাক্তার ওষুধ কোনো কিছুই কাজে দিচ্ছে না, অবস্থা আরও খারাপ হচ্ছে। প্লিজ ভাবি আপনি এবার ফিরে আসুন। হ্যালো ভাবি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হৃৎপিণ্ড ধুক ধুক করতেই চেপে থ মেরে বসে রইলাম। তৃষ্ণার্ত গলায় ধুকছে। কথা বলার ভাষা যেন এই মুহূর্তেই লোপ পেল আমার। কিছু ভাবার বা করার অবকাশ পেলাম না। কথা বলারও জোর পাচ্ছিলাম না একটু। বুকের সাথে গলাও কাঁপছে। আমি জমিয়ে যাচ্ছি। মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে গাল ভিজে উঠল সাথে সাথেই। বুকটা হু হু করে উঠল ওনার জন্য। আমার চোখে চেপে রাখা কান্নাটা অবশেষে আর দমিয়ে রাখতে গিয়েও পারলাম না। শব্দ করে কেঁদে উঠলাম। কাপা স্বরে বললাম, ওনার ওনার কি হয়েছে ভাইয়া? হৃদ ভাইয়ের টাইফয়েড জ্বর হয়েছে ভাবি। বিগত 1 সপ্তাহ ধরে একই অবস্থা। দিন দিন জ্বরের মাত্রা আরও বাড়ছে। ডক্টর ওষুধ কিছু কাজ করছে না। এভাবে চললে ডক্টর বলেছে ভাইয়ার বড়সড় ক্ষতি হতে পারে, এমনকি প্যারালাইসিসও হতে পারে। প্লিজ ভাবি এবার অন্তত রাগ ছেড়ে চলে আসুন ভাইয়ের কাছে। আর কথা অপেক্ষা করাবেন ভাইকে। আপনার জন্য অনেক তো হলো, এবার না হয় ফিরে আসুন। আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। বুক কেঁপে উঠল ওনার বেহাল দশার কথা শুনে। আমার মনও এই মুহূর্তে ওনার কাছে ছুটতে চাইছে। এক মুহূর্তের জন্য দীর্ঘ বছরের দূরত্বের কথাটা আমার মাথায় এলো না। শুধু এলো আমার এই মুহূর্তে ওনার কাছে যেতে হবে। আমার ওনাকে দেখতে হবে। উনি ভালো নেই, আমার ওনার পাশে থাকা উচিত। তাই উদ্যোগতাই বললাম, ভাইয়া আমি এক্ষুনি আসছি ওনার কাছে। রাতের গাড়ি ধরে চলে আসবো। প্লিজ আপনি ওনার খেয়াল রাখুন, আমি আসছি। ব্যস্ত স্বর শুনতে পারলাম তৎক্ষণাৎ আসিফ ভাইয়ার ফোনের ওপাশ থেকে। ভাবি আমি আপনার বাসার নিচে গাড়ি দাঁড়িয়ে আছি, আপনাকে নিতে এসেই কল করেছিলাম। আপনি দ্রুত নেমে আসুন, তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে পৌঁছাতে হবে। ভাইকে আসার সময় ডক্টর নার্সের হাতেই রেখে এসেছি। আর কিছু ভাবা হলো না আমার। আর না কোনো দিকে তাকালাম। কিভাবে যে দৌড়ে সবাইকে ডিঙিয়ে ঘর থেকে বের হলাম সেটা একমাত্র আমিই জানি। কারো ডাকে জবাব দেওয়ার হুঁশ পর্যন্ত ছিল না আমার। ঝুম বৃষ্টির মধ্যে ঘর থেকে রাস্তায় বের হলাম। পাশে দেখলাম সাদা একটা গাড়ি দাঁড়ানো। আসিফ ভাইয়া গাড়ির লাইট জ্বালিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে। বৃষ্টির মধ্যে আমি দৌড়ে সেদিকে যেতেই তিনি গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিতেই আমি দ্রুত গাড়িতে উঠে বসলাম। আসিফ ভাইয়া সামনে ড্রাইভারের পাশে বসতেই গাড়ি চলতে শুরু করলো। বৃষ্টির পানিতে শাড়ির অনেকটাই ভিজে জবজব হয়ে গেছে। হিমশীতল ঠান্ডা লাগছে, কিন্তু তারপরও আমি স্থির থাকতে পারলাম না। অস্থিরতার সহিত গাড়ির ভেতরে ঝটফট করতে করতে চাতক পাখির ন্যায় ঠোঁট চেপে কান্না করছিলাম নিঃশব্দে ওনার জন্য। আজ
এত বছর পর হঠাৎ করে ওনার জন্য এমন সংবাদ শুনবো আশা করিনি। বিষয়টা মেনে নিতে পারলাম না। অনেকটা শব্দ করে কেঁদে উঠলাম। গাড়িতে আরিফ ভাই স্বাভাবিক ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আহত দৃষ্টিতে তাকালেন, যেন উনি জানতেন আমি এই মুহূর্তে হৃদ খানের জন্যই কান্না করছি। আসিফ ভাইয়া হতাশ গলায় বললেন, এতটা ভালোবাসেন ভাইয়াকে? তাহলে ভাইয়াকে এত বছর নিজে থেকে কেন দূরে সরে রেখেছিলেন ভাবি? কেন আবারও আগে ফিরে আসেননি? তাহলে আজ অন্তত এতটা বছর দুজন দুজনকে হারাতে হতো না। আমি ডুকরে কেঁদে উঠে বলি, আমি কি ফিরতে চাইনি ভাইয়া, নাকি উনি আমাকে নিতে আসেনি? একটাবারও যোগাযোগ পর্যন্ত করেনি আমার সাথে। তাহলে আমি কিভাবে ফিরতাম তার কাছে, যে কিনা আমাকে ফিরে নিতে চায় না? আসিফ ভাইয়া বললেন, আপনি নিজেই তো হৃদ ভাইয়াকে সকল যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছেন ভাবি। সব কিছুর জেদ শুধু আপনি করেছিলেন। সেদিন আপনি হৃদ ভাইয়াকে কসম দিয়ে সেদিন চলে গিয়েছিলেন বলে ভাই আপনার খোঁজ করেনি। পরিবার ছাড়া, আপনাকে ছাড়া এতটা বছর দূরে থেকে থেকে শুধু আপনার জন্যই অপেক্ষা করেছে। আপনি ভাইয়াকে বাধ্য করেছেন দূরে থাকতে। তাহলে ভাই আপনাকে কিভাবে ফিরিয়ে নিয়ে যাবে ভাবি? ফিরতে তো আপনার আসার কথা ছিল ভাবি, কিন্তু আপনি আসেননি। আমি চমকে উঠলাম। আমার জন্য উনি এতগুলো বছর দূরে দূরে থেকেছেন, কিন্তু কেন? আমি স্মরণ করার চেষ্টা করলাম আমার আর ওনার শেষ দেখার ঘটনাটি। সেদিন আমাদের মধ্যে প্রচুর পরিমাণের কথা কাটাকাটি হয়েছিল। শুরুটা উনি করেছিলেন। ওনার রাগের শিকার আমি হয়েছিলাম। নর্মাল সাধারণ একটা বিষয় নিয়েই প্রথমে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমার মুখে মুখে তর্ক করাটা ওনার পছন্দ হয়নি বলে আমাকে থাপ্পড় মেরেছিলেন সেদিন। আমি অপমানের আঘাত সহ্য করতে পারিনি। না পেরে সেদিন চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আসার সময় হৃদ খানকে বলেও এসেছিলাম অনেক কথা, কিন্তু উনি আমার কোনো কথা ধরে এতটা বছর অভিমান দেখিয়েছেন, সব কিছু ছেড়ে দূরে থেকেছেন। কি এমন কথা হতে পারে? না, আমি আর কিছু ভাবতে পারলাম না। তাই কম্পিত গলায় পুনরায় প্রশ্ন করলাম আসিফ ভাইয়াকে, আমি বাধ্য কিভাবে করব ওনাকে? আমি তো নিজেই ওনার অপেক্ষায় বসেছিলাম। তাহলে সামনে থেকে আসিফ ভাইয়া দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো আমার। তিনি আবারও হতাশ গলায় বললেন, 18 বছর আগে না হয় আপনি ছোট ছিলেন, বুঝতেন না বিষয়গুলো, কিন্তু বড় হওয়ার পর কেন বিষয়গুলো বুঝলেন না ভাবি? সেদিন হওয়ার ঝামেলা কথাগুলো কেন পুনরায় ভাবার চেষ্টা করলেন না? তাহলে উত্তর আপনি নিজের মনে পেয়ে যেতেন। মানে, আপনার মনে আছে ভাবি, সেদিন আসার সময় আপনি রাগে কি বলে এসেছিলেন ভাইকে? আপনি ভাইকে কসম দিয়ে এসেছিলেন যেন ভাই আপনার কাছে কখনো না যায়, যোগাযোগ না করে। যদি ভাই কখনো আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে, তাহলে আপনার মরা মুখ দেখবে, আপনি সুইসাইড করবেন। আপনার এই কথাগুলো ধরে ভাই আপনার সাথে এত বছর যোগাযোগ করেনি। ভেবেছিল হয়তো আপনি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন, কিন্তু আপনি ফেরেননি। ভাইও আপনার কসম ভেঙে যোগাযোগ করতো না। দাদা দাদিকেও আপনাদের বাসায় পাঠানো হলো, আপনি এলেন না, বরং আপনার বাবা ডিভোর্স দেবে বলে দিলেন। এই জেদে ভাই আরও বাংলাদেশে ফিরল না, শুধু অপেক্ষা করছিল আপনার একটাবার খান বাড়িতে আসার। আপনি যদি স্বেচ্ছায় একটিবার খান বাড়িতে আসতেন, তাহলে আপনার দেওয়া কসম ভেঙে যেত। ভাই ফিরে আসতো আপনার কাছে। আপনি কখনো এলেন না। ভাই ভাবলো হয়তো আপনি বড় হয়ে বিষয়টি বুঝবেন এবং চলে আসবেন, তখন আপনি এলেন না। দাদা দাদির মৃত্যুর সংবাদ পেয়েও এলেন না। তারপর থেকে ভাইও জেদ ধরে আপনার অপেক্ষা ছেড়ে দেয়। আপনারা সবাই ভেবেছিলেন ভাই হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু বিগত এক সপ্তাহে বুঝলাম ভাই আপনাকে কখনো ভুলেনি, ভুলতে পারেনি, ভুলতে পারবেও না। জ্বরের ঘরে বারবার শুধু আপনার নামই নিচ্ছে সে। তাই ডক্টর বলেছে যে করেই হোক ওনাকে ভাইয়ের কাছে নিতে হবে। এতে যদি ভাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে, তবে তা বেশি বেড়ে যাবে। এই জন্যই আমি এইখানে। আপনি জানতেন ভাই রাগী মানুষ, তারপরও কেন সামান্য মেনে নিতে পারলেন না তাকে? তাই তো অকারণে কিছু করে না। সেদিনও আপনার ভালো চিন্তা করেই আপনাকে থামাতে চেয়েছিল, আপনাকে বোঝাতে না পারায় থাপ্পড় মেরেছিল, কিন্তু আপনি ভুল বুঝলেন, চলে এলেন। ভাবি নিজের ভুলগুলো একটা সময় বুঝতে পারবেন, তবে জীবনে অনেক বড় একটা আফসোস থাকবে আপনার। কেন আপনি সামান্য কথা ধরে জীবনের 18 বছর হারালেন?
আসিফ ভাইয়ের কথায় মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলাম। সত্যি আমি আফসোসের সাগরে তলিয়ে যাচ্ছি। সামান্য একটু ভুল থেকে হারিয়ে গেল আমার জীবনের 18টা দীর্ঘ বছরের গল্প। অনুতাপে অনুতাপে কলিজা জ্বলে উঠল আমার। হাহাকার করে উঠল বুক। আর কতটা জ্বললে আমার অনুতাপের গভীরতাটা কমবে? অনুতাপে অনুতাপে কলিজা জ্বলে উঠল আমার। বুকটা হাহা করতে লাগলো। আর কতটা চললে আমার অনুতাপের গভীরতা কমবে? ভুল করে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, তাহলে ওনার কতটা কষ্ট হয়েছে এত বছর পর? কষ্ট যন্ত্রণায় চিৎকার করতে মন চাইছে। সিটে হেলান দিয়ে ডুকরে ফুঁপে ওঠে কেঁদে। যতক্ষণ না খানবাড়িতে পৌঁছায় রাতের কাটা বাজে আর খেয়াল নেই। মন প্রাণে দৌড়ে উঠলাম হৃদ খানের রুমে। থমকানো ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে পড়লাম ওনার অবস্থা দেখে। হাতে কেন না লাগানো নিস্তেজ ভঙ্গিতে বিছানায় শুয়ে আছে শটান হয়ে। রুমে দুজন নার্স রয়েছে ওনার তদারকির জন্য। আমি ধীর পায়ে ওনার দিকে গেলাম। ওনার পাশে ফ্লোরে ধূপ করে বসে পড়লাম। ওনার হাতটা চেপে ধরতে সশব্দে কেঁদে ফেলি। আমার কান্না শুনে চমকে ওঠে দুজন নার্স। আমার দিকে উদ্বিগ্ন হয়ে এসে নিষেধ করে বললেন, কে আপনি? ওনার কি হন? এবার পেশেন্টের কাছে বসে কাঁদবেন না। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কাল সকালের আগে উঠবেন না। আপনি বাইরে যান পেশেন্টের কাছে থেকে প্লিজ। আমার ভরাক্রান্ত হলো না। ওনার হাতে কপাল ঠেকিয়ে অনুতাপে আরো ডিগ্রি কেঁদে উঠলাম। কারো কথা ভালো লাগছে না আমার। তখনই শোনা গেল আসিফ ভাইয়ের কথা। তিনি রুমে ঢুকে নার্সদের নিষেধ করলেন আমাকে কিছু বলতে। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি নার্স দুটোকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন, আমাদের দুজনকে একা রেখে। আমি নিস্তেজ ভঙ্গিতে বসে রইলাম বেশ অনেকক্ষণ। হঠাৎ কানে আসলো না মৃদু গঙ্গানির শব্দ। শুনে চমকে উঠলাম। দ্রুত বিছানায় ওনার সম্মুখে বসলাম। উনি হালকা স্বরে কিছু একটা বলছেন। আমি প্রথমে বুঝতে না পেরে আমার কান ওনার মুখের দিকে নিলাম। জ্বরে তৃষ্ণার্ত কাতর হয়ে পানি চাচ্ছেন। আমি দ্রুত উঠে পাশের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ওনার দিকে ধরে বসালাম। ওনার প্রশস্ত বুককে টেনে বসাতে বসাতে আমার বেশ বেগ পেতে হলো। দুর্বলতায় উনি মাথা ছেড়ে বারবার ঢলে পড়ছেন। প্রচণ্ড রকমের গরম শরীর, জ্বরের ঘোরে চোখ দুটো পর্যন্ত খুলছে না। আমি এবার এগোলাম ওনার পাশে বসে খাটে হেলান দিয়ে দুহাতে টেনে ওনার মাথাটা আমার কাঁধের ওপর রাখলাম। পাশ থেকে গ্লাস উঠিয়ে একটু একটু করে পানি খাওয়াতে লাগলাম ওনাকে। ওনার বেহাল দশা দেখে আমি ঠোঁট কামড়ে নাক টানছিলাম কান্নায়। ওনার যত্ন দরকার আপাতত। নিজের করা ভুলগুলো জীবনে হয়তো কখনো পূরণ করতে পারবো না, তবে এবার বাকিটা জীবন আমি ওনার সাথে থাকতে চাই। উনি রাখতে না চাইলেও আমি জোরপূর্বক থাকবো তার সাথে। যেহেতু অপরাধটা বড়, তাই ক্ষমাটা সহজে আশা করা যাবে না। যত কিছুই হোক না কেন, এবার জীবন দ্বিতীয়বার ওনাকে ছাড়বো না আমি। আর না তাকে ছাড়তে দেব আমি। জানি রাগ দেখাবে, কিন্তু আমাকেও শক্ত থাকতে হবে। হার মানা যাবে না। অর্ধ বয়সে এসে যদি বাচ্চামো করতে হয় করব, তারপরে ওনাকে আঁচলে বাঁধবো আমি। হাতের গ্লাসটা রাখতে মনে হলো উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছেন। কিছু বিড়বিড় করতে করতে আমি চমকে উঠলাম। পিঠের ওপর গরম স্পর্শ অনুভব করলাম। আমি থমকে গেলাম। ওনার দুর্বল দুটো হাত আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার গলায় মুখ ডুবে উষ্ণ নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলে, তো তুমি এসেছো হৃদ? তোমার গায়ের গন্ধ আমি পাচ্ছি। সত্যি আছো নাকি নেই? চেপে রাখা কান্নাটা বেরিয়ে এলো। গলা বেয়ে ঝরঝর করে নোনা জল গড়িয়ে পড়ছে। উনি এখন আমার গায়ের গ্রান চেনেন। এত বছর পরও ভোলেনি। এতটা ভালোবাসে সে আমাকে। আর আমি কান্না ভেজা গলায় কোনো রকম বললাম, গরম দুটো হাতের স্পর্শ অনুভব করলাম পিঠে আর পেটে। ওনার মুখ আমার গলাতে, হয়তো আমাকে জড়িয়ে ধরার চেষ্টা। আমি বিষয়টা বুঝতে পেরেও পুনরায় অস্পষ্ট স্বরে আওড়ালাম, আমার কাছে ফিরতে এতটা দেরি কেন করলেন হৃদ? আমি অপেক্ষা করেছি তো তোমার। ওনার জ্বরের ঘোরের প্রতিটা কথা আমার কলিজায় বিষাক্ত তীরের মতো আঘাত করলো। আমি জানি উনি এই মুহূর্তে যা বলছেন সবকিছু জ্বরের ঘোরে বলছেন। সজ্ঞানে থাকলে হয়তো বলতেন না, উল্টো আমাকে রুম থেকে এতক্ষণে বের করে দিতেন। নিজের ভালোবাসাটা প্রকাশ করে তো দূরে থাক। আজ অনেকটা দিন, অনেকটা বছর পর তার স্পর্শ পাচ্ছি, তাকে দেখছি, তার গলার স্বর শুনতে পাচ্ছি। আমি অনুতাপে শিহরিত হয়ে ঝরঝর করে কেঁদে উঠলাম। আমি সরি, আমি সত্যি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার ভাষা
আমার কাছে নেই। আমি সত্যি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার এতটুকু করে বুঝতে এতগুলো বছর লেগে গেল রিত। ফুপিয়ে কেঁদে চলেছি আমি। সরি সরি সরি। উনার আর কোনো কথা শুনলাম না আমি। আমার গলায় উনার ফেলা ঘন নিঃশ্বাসে বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। উনার কষ্ট হচ্ছে ভেবে আমি উনাকে ধরে সেরকম ভাবে টেনে বিছানায় শোয়াতে সক্ষম হলাম। ওনার বয়স হলেও শরীরের ওজন কমেনি বিন্দু মাত্র। সেই প্রশস্ত জিম করা ফিটফাট শরীর এখনো আছে। মুখে বয়সের ছাপ পড়েছে কিন্তু সৌন্দর্য কমেনি। জ্বরের কারণে মুখটা মলিন হয়ে আছে। দুর্বলতা মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। আমার টানাটানি করে ওনাকে বালিশে শুয়ে পুনরায় উঠে গেলাম। আমার দিকে তাকান। আমাকে নিজের মুখের সামনে দেখে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। কেনলায় দুর্বল হাতটা উঠিয়ে আমার গাল আলতো করে স্পর্শ করলেন। আমাকে ঘুম পাড়িয়ে আবারও চলে যাবে তুমি? আজকে দুহাতে ওনার মুখ চেপে ধরে পাগলের মতো ঠোঁট ছুঁয়ে ওনার সারা মুখে কপালে ঠেকিয়ে বললাম, যাবো না ওনাকে ছেড়ে, আর কখনো যাব না। সবসময় ওনার পাশে থাকবো এমনটাই আশ্বাস করলাম। দুর্বল চিত্রে উনি পুনরায় ঘুমিয়ে পড়লেন। আমি ওনার মাথাটা পাশে বসে খাটে হেলান দিয়ে সারাটা রাত পার করলাম। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো আমার। তাও নার্সের ডাকে আমি হতভম্ব হয়ে প্রথমে খোঁজ করলাম ওনার পাশে। দেখলাম উনি ঘুমিয়ে আছেন। স্বস্তি নিঃশ্বাস পেলাম। হাত বাড়িয়ে জ্বরটা চেক করলাম, না তখনও বেশ জ্বর আছে। আমি এবার ভয় পেলাম ওনার জ্বর কমছে না দেখে। নার্স মেয়েটি ওনার জ্বর মেপে একটা ইঞ্জেকশন পুশ করলো ক্যানোলা দিয়ে। ওনাকে ডেকে তুলতে নিষেধ করলো নার্স। বললো আরো কিছুক্ষণ ঘুমালে ওনার জন্য নাকি ভালো হবে। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। প্রায় 9টার দিকে মনে হলো আমার বাসায় ফোন করে সবাইকে কথাটা জানানো দরকার। আস্তে করে ওনার পাশ থেকে উঠে বারান্দায় গেলাম। ওনার ফোন থেকে ফোন করে বাসায় সবার সাথে অনেকক্ষণ কথা বললাম। সবাইকে জানালাম স্বামীর ঘরে ফিরে এসেছি। এবার থেকে আমি এখানেই থাকবো। আমার কথায় সবাই খুশি হলো, বিশেষ করে ফিয়া আপু আর মা বেশি। ফোনের কথা শেষ করে মনে হলো এবার গায়ের কাপড় চেঞ্জ করা দরকার। চেঞ্জ করলাম, পুনরায় শাড়ি পরলাম। কাপড়গুলো পেলাম আমার রুমে। সেই 18 বছর আগে আমি যেভাবে যেটা রেখে গিয়েছিলাম ঠিক তেমন ভাবে সবকিছু। কবাটে কাপড়ের জায়গাটাও পেলাম। একটু নড়চড় পেলাম না, সব ঠিকঠাক। আমার আগের কাপড়গুলো শরীরে ফিট হয়েছে, কারণ আগে থেকে মোটা না শুকিয়েছি, যেমন ছিলাম তেমনই। কিশোরী বয়সে আমি বেশ নাদুস নুদুস গোলুমলু স্বাস্থ্যকর ছিলাম, সেটা এখন নেই। আমার বয়স হয়েছে তবে মোটা হয়নি, কারণ টেনশনে অনেক শুকিয়ে গেছি। সব সময় ঠিকঠাক না খেতে খেতে রাতে ভেজা কাপড় ছেড়ে গোসল করে কাপড় থেকে জলপাই রঙের একটা জামদানি শাড়ি পরে নিলাম, কারণ কবাটে নর্মাল কোনো শাড়ি না থাকায় জামদানি শাড়িটাই পরতে হলো। তাছাড়া এই বয়সে সবার সামনে 3 পিস পরে হাঁটলেই ইতস্ত বোধ করছিলাম। সারাটা দিন গেল বেহাল। ওনার জ্বর তেমন পরিবর্তন দেখা গেল না। সারাক্ষণ ওনার পাশে বসেছিলাম। ডক্টর, নার্স, আসিফ ভাইও ছিল। বিষয়টা নিয়ে সবাই চিন্তিত। আমার তো দম বন্ধ হয়ে আসছে। তবে যেটা নতুন ঘটেছে সেটা হলো উনি সারাদিন আমার দিকে দুর্বল চোখে চেয়ে দেখে গেছেন। যতক্ষণ হুঁশ ছিলেন ততক্ষণ শুধু আমার দিকে তাকিয়েছিলেন এক দৃষ্টে। হয়তো ঝড়ের ঘরে আমার উপস্থিতির স্বপ্ন বা কল্পনা ভাবছেন। ওনার দৃষ্টি বলছে উনি আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না। বিষয়টা ওনার পাশে বসেছিলাম। দিনে দুবেলা করে স্যুপ, ওনার ওষুধ সবই খাইয়ে দিতাম। কোনো কিছু আর নার্স বা ডক্টরকে করতে দিতাম না। আমার সামনে যত্ন এবার থেকে আমি করব। ওনাকে বিছানায় বসিয়ে স্যুপ খাওয়ানোর সময় তখনও তিনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। স্যুপ পুরোটা খেলেন, মেডিসিনও খেলেন। পুনরায় শুয়ে দিলাম ঘুমানোর জন্য, কারণ জ্বরের তাপ অনেক বেশি ছিল। হাঁটা চলা করা মুশকিল। দুপুরের দিকে ঘুম ভাঙে সন্ধ্যা 7টায়। দুপুরে ঘুমিয়ে ঘুম ভাঙে সন্ধ্যা 7টায়। ওনার ঘুম ভাঙতেই ওনার ঘাড়ের শরীর ঘামে উঠায় বুঝলাম জ্বর ছেড়েছে। দ্রুত ঘুম থেকে ওনারকে তুলে খাটে হেলান দিয়ে শোয়ালাম। দুর্বলতায় কোনো রকম আমার দিকে চোখ মেলে তাকিয়েছিলেন। ওনার গায়ে শার্ট খুলে ভেজা কাপড় থেকে ওনাকে গা মুছে দিলাম, কিন্তু ওনার থেকে বেশি আমার হাত দুটো কাঁপছে। আমার কম্পিত হাতের দিকে এক দৃষ্টে তাকিয়ে হালকা কপাল কুঁচকায়। হয়তো আমার কেঁপে ওঠার কারণটা বোঝার চেষ্টা করছে। আচ্ছা, উনি কি এখন আমাকে বিশ্বাস করতে পারছে না নাকি? আমার ওনার প্রতি ভালোবাসাটা কি তার বিশ্বাস হচ্ছে না?
আমার ওনার দিকে চোখ তুলে তাকাতেও চোখাচোখি হলো দুজনের। আমরা দ্রুত নিজেদের দৃষ্টি সরালাম। ওনার গা মুছে মনোযোগী হলাম। আজ এত বছর পর ওনার উন্মুক্ত বুক পিঠ দেখলাম, ছুঁয়ে দিলাম। বয়স ওনার 45 হলেও সৌন্দর্যের ঘাটতি নেই। বয়সের ছাপটি বেশি বোঝা যাচ্ছে না। স্ট্রং পার্সোনালিটির ব্যক্তি যাকে বলে, ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা, ওনাকে তো বুড়ো লাগছে না। তাহলে তাহলে কি আমি বুড়ো হয়ে গেলাম? 35 বছরে কি আমি বুড়ি হয়ে গেছি? নাকি ওনার কাছে তো এখন আমাকে বুড়ি লাগছে? আচ্ছা, এবার বুড়ো বলে ডাকবো ওনাকে, দেখবো কি রিয়াকশন দেয়। ভাবনা অনুযায়ী বললাম, বুড়ো বয়সে এত জ্বর বাঁধালেন কিভাবে? আমার কথা উনি উত্তর না পেয়ে কৌতূহলবশত আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। ওনার চোখে মুখে বিরক্তির দাগ। হয়তো আমাকে আমার বুড়ো বলাটা ওনার পছন্দ হয়নি। আমার বেশ ভালো লাগছে এত বছর পর ওনাকে রাখতে দেখে। আমি মজা না করে এবার বেশ সিরিয়াস হয়ে বলি, আপনার জ্বর ভালো হচ্ছে না কেন? আমার সোজা কথার উত্তরে উনি সোজাভাবেই দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করলেন, তুমি জড়িয়ে ধরছো না কেন? আমি থতমত খেয়ে বললাম, আমার জড়িয়ে ধরতে আপনি ভালো হবেন নাকি? উনি রাগী গলায় বললেন, বের হও আমার রুম থেকে, যাও। আমি আমলে নিলাম না বিষয়টি। মাত্র তো শুরু হয়েছে, বাকিটা জীবন এটাই শুনতে হবে, নতুন কিছু না এসব। আমি কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে ওনার শরীর মুছে দিলাম, হাত পা মুছলাম। তখন উনি বিরক্তি চোখে আমার দিকে তাকিয়ে, হয়তো আমার জড়িয়ে না ধরার জন্য অথবা রুম থেকে বের না হওয়া দেখে রাগ হচ্ছে। আমি আগে নিজের কাজ শেষ করলাম। ওনার জ্বর নিয়ে ছেলে খেলা নয়। ওনাকে পরিপাটি করে তারপরে এসে জড়িয়ে ধরলাম তাকে। আলতো করে ওনার বুকে মাথা রাখলাম। এই বুকটা এত বছর আমার জন্য খালি ছিল। আমি আমার জায়গায় ফিরতে দেরি করে ফেললাম। ওনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম নিজের অজান্তে। অপরাধ বোধে পুনরায় কেঁদে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ফুপিয়ে উঠলাম। আমার শরীরটা মৃদু কাঁপছে কান্নায়। উনি সেটা বুঝতে পারছেন, তাই আমাকে নিজের দুহাতে অজরে জড়িয়ে ধরার চেষ্টা করছে। দুর্বলতায় ওনার হাত কাঁপছিল। কতটা সময় একে অপরের সাথে আলিঙ্গন করে বসেছিলাম জানা নেই। হয়তো ঘন্টা দুয়েক। পুনরায় ওনার শরীর গরম হতে শুরু করে দিতেই হুঁশ ফিরে আমার। দ্রুত ওনার বুক থেকে উঠতে চাইলাম, হুম বলে উনি বাধা দিলেন, উঠতে নিষেধ করে। কিন্তু আমি মানলাম না। জোর করে উঠে জ্বর চেক করলাম। সর্বনাশ, পুনরায় গা কাঁপিয়ে জ্বর। আমি দ্রুত কভার থেকে টি শার্ট এনে ওনাকে পরিয়ে দিলাম। ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতে দেখলাম 10টার কাঁটায়। আমি চমকে উঠলাম। নিজের বেখালে এতটা ওনাকে খালি গায়ে রাখায় পুনরায় জ্বর এসেছে। শীত ওনাকে শুয়ে গেলাম কিচেনে। কিচেনটা দেখে কেঁপে উঠলাম, সাথে কেঁপে উঠলো আমার অন্তর। এই তো সেই কিচেন যেখানে দাদি আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম আমি। পুরাতন স্মৃতি মনে পড়তে আমার চোখে অশ্রু তোর করতে লাগলো। আমি ঠোঁট কামড়ে কান্না আটকানো চেষ্টা করলাম। নিজের হাতে স্যুপ বানালাম, ওনাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়ালাম, বিছানায় শুয়ে দিয়ে রাতভর মাথায় জ্বরপট্টি দিলাম। একটা সময় আমিও খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম ওনার মাথা হাত রেখে। শেষ রাতে বুঝলাম কেউ একজন আমার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। আমি চমকে উঠে বাধা দিতে চাইলে আমার নিঃশ্বাস আটকে অসর হয়ে এলো। আমার ঠোঁট কারো দখলে। ঘুমের রেশ তখন আমার কাটেনি পুরোপুরি। মুচড়ামুচড়ি করতে করতে বুঝলাম ওনার ব্ল্যাঙ্কেটের নিচে আমি, উনি আমার ওপর। আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইছে। আমি আতকে উঠে ওনাকে বাধা দিচ্ছিলাম। এভাবে কোনো কিছু চাই না আমি। উনি সজ্ঞানে নেই। জ্বরের ঘরে আমার কাছে টেনে সকালে মনে থাকবে না, সবকিছু ভুলে যাবে। আমি বাধা দিতে উনি আমার হাত দুটো বিছানায় চেপে ধরে আমার ঠোঁট ছিঁড়ে গাল আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে এলেন। ওনার হাতের ছোঁয়া ও তীব্র থেকে তীব্র হচ্ছিল। অনেকটা বছরের তৃষ্ণার্ত, যেটা ওনার প্রতিটা ছোঁয়ায় প্রকাশ পাচ্ছিল। আমি দাঁতের দাঁত খিঁচে সহ্য করছিলাম সবটা, আর বাধা দিলাম না ওনাকে। বেঠিক কোনো কিছুই হচ্ছে না আমাদের মাঝে। তাছাড়া ওনার সাথে এখন জোরাজোরি করলে ওনাকে থামাতে পারবো না, উল্টারও ক্ষতি হবে। দুর্বল শরীরটার জ্বরটারও বাড়বে। তাই মেনে নিলাম ওনাকে, ওনার স্পর্শকে। শেষ রাতের পর আমি আর ঘুমাইনি। সকাল হয়ে গিয়েছিল বলে নিজের রুমে চলে আসলাম। গোসল করে লাল রঙের একটি জামদানি শাড়ি পরে নিলাম। নিজেরই প্রচুর লজ্জা লাগছে। এই বয়সে এসে সবকিছু আবার নতুন লাগছে। উফ, নতুন বউ ফিলিং আসছে। সত্যি কি? মোটেও না। বউ আমি পুরাতনই, শুধু ছোঁয়াটা নতুন। এজন্যই হয়তো সবকিছু নতুন নতুন লাগছে। কিচেনে গেলাম ওনার জন্য চিকেন স্যুপ করতে।
আর বাকি সার্ভেন্ট তাদের জন্য খাবার বানাতে বললাম। স্যুপ নিয়ে বের হতে দেখলাম উনি সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি কপাল কুঁচকে তাকাতেই উনি এসে সোজা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। হালকা চেঁচিয়ে সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল, ব্ল্যাক কফির জন্য। কাল রাতেও এত জ্বর ছিল, আজ সকালে সুস্থ হয়ে গেল। সত্যি সুস্থ হয়েছে নাকি জ্বর নিয়ে উঠে এসেছে? আমি এগিয়ে ওনার সামনে স্যুপের বাটি রাখলাম। ওনার কপালে হাত রেখে বললাম, বুঝলাম উনিও গোসল করেছেন। অসময়ে গোসল করাটা ঠিক ছিল না ওনার শরীরের জন্য। তারপর আমি কিছু বললাম না, কারণ গোসল করাটা ফরজ ছিল তাই। আমার কপালে হাত রাখতে বিরক্তি চোখ তুলে তাকায় আমার দিকে, অনেকটা ভূত দেখার মতো চমকে উঠল। নিজের পাশে আমাকে দেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি বুঝলাম বিগত দুদিনের কথা ওনার মনে নেই, তাই হয়তো আমাকে এই মুহূর্তে দেখে চমকে উঠলেন। আমি সুপের বাটিটা ওনার সামনে রাখলাম। নিজের জন্য কিচেন থেকে পাউরুটি আর জেল নিয়ে আসলাম, সাথে গরম কফিও। ওনার পাশাপাশি বসলাম। উনি কখনো আমার দিকে ভূত দেখার তখন আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে। আমি রুটি মুখে তুলে বললাম, আপনাকে এইভাবে তাকানোতে আমি সত্যি থেকে মিথ্যা হয়ে যাব না। আপনি চোখে ঠিকঠাকই দেখছেন, তাই খাওয়ার দিকে নজর দিন। আমার খাওয়ার দিকে নজর না দিয়ে নিজের খাবারটার দিকে নজর দিন, খেয়ে নিন। আমি সত্যিকারের উপস্থিত বুঝতেই স্বামী আমার রেগে গেল মনে হয়। সে কটমট করে বলল, কেন এসেছো তুমি এখানে? একটু মজা করে বললাম, বুড়ো বয়সে আপনাকে বাবা বানাতে। দ্বিগুণ রাগে কটমট করে উঠলেন উনি। তোমাকে বাসায় ঢুকতে কে দিয়েছে? কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে রইলাম। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্বামী, আমার আবার কার পারমিশন লাগবে? আজব। দুদিন ধরে তো আপনি আমার সাথেই থাকছেন, এখন ভুলে বসে আছেন না কেন? আচমকা গলার স্বর তৎক্ষণাৎ ক্ষিণিত হলো যেন। মানেটা এখন না, একদম 1.5 মাস পরে বলতে পারবেন। এখন এখনো শিওরিটি কিছু বলতে পারছি না ঠিকঠাক হবে বলে। আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ করে রইল উনি। আমার কথা সারমর্ম বুঝতে পেরে চমকে উঠে মতো করে বলল, রাতে আমাদের মধ্যে কিছু? লজ্জায় বমি তাকিয়ে মুখ লুকালাম আমি। ওনা শেষ করতে দিলাম না কথাটুকু। জি, অনেক কিছু। স্তব্ধার মতো তবদা খেয়ে বসে রইলেন। হঠাৎ চেতে উঠে উনি বললেন, তুমি আমার অসুস্থতার ফায়দা উঠিয়েছ। আমি অবাক হয়ে বললাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি। আমি আর আপনার অসুস্থতার ফায়দা? তওবা তওবা। ফায়দা তো আপনি আমার উঠিয়েছেন। বুড়ো হয়েও শরীরের তেজ কমাননি। সোজা জড়াজড়ি করতে করতেই আমার সাথে। আমি না হয় নার্সে যে আপনার সেবা যত্ন করতে চাইলাম, কিন্তু আপনি কি করলেন? স্বামী হয়ে আপন করে নিলেন আমাকে। আচ্ছা, তাও বুঝলাম, বউ বলে মাফ করলাম, কিন্তু এখন মিথ্যা অপবাদ রটাচ্ছেন আমার নামে। কি প্রমাণ আছে যে আমি আপনার ফায়দা উঠিয়েছি সেইটা নিয়ে? বরং আমার কাছে প্রমাণ আছে আপনি আমার সাথে জোরাজুরি করেছেন সেইটা নিয়ে। বুড়ো বয়সেও তেজ কমেনি। দেখাবো আপনার করা দাগগুলো? আপনার থেকে আমি এখন পর্যন্ত জোয়ান আছি, বুড়ো হই নাই। আমার মজা করা কথায় হঠাৎ রেগে গেলেন উনি। আমাকে কিছু না বলেই চলে যেতে নিলে আমি পুনরায় পেছন থেকে খোঁচা মেরে বলে উঠলাম, দেখুন, এই বয়সে এসে এখন আমি আপনার সাথে বাচ্চামো করতে পারবো না। তবে চাইলে আপনাকে বাচ্চার বাবা বানিয়ে দিতে পারবো। আমি কিন্তু রাজি আছি আপনার এই বুড়ো বয়সে বাবা বানাতে। রাগি চোখে কটমট করে ঘুরে তাকাতেই আমার দিকে। আমি বারবার বুড়ো বলাতে রেগে গেলেন উনি। চেতে উঠে বললেন, বুড়ো হবে তোমার বাপ। একদম বিটলামি করবা না, আমার সাথে বলে দিলাম। আমার বাবা বুড়ো ছিল, এখন তিনি নেই, সে মৃত। তাই আপনি বুড়ো। তাছাড়া আপনার সাথে আমার পূর্ব থেকেই বিটকালিরই সম্পর্ক। বিয়ান হিসেবে এত বছর বিটলামি করা আমার প্রাপ্য। আপনি রাগ করবেন, করতেই পারেন, বাধা দিব না। তবে আমি একা কেন আপনার রাগ সহ্য করব? আমার সাথে 4-5টা সন্তান নিয়ে তারপর সবাই মিলে সেই রাগটা ঝুঁকে বেঁধে দেখব। বেশি না, 4টা ছেলে, 1টা মেয়ে নিব শুধুমাত্র। কেমন? আমার কথা চেতে উঠলেন উনি। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দুঠোঁট চেপে হাসি আটকালাম। উনি আমার সাথে কথা না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল রুমের দিকে। আমি পুনরায় পেছন থেকে চেঁচিয়ে উঠলাম, আরে সরে যান, 5টা বাচ্চা আগামী 5 বছরে। দেরি করা যাবে না কিন্তু, বলে দিলাম।
বিগত 1 সপ্তাহ ধরে ওনার পিছনে পড়ে আছি, উঠতে বসতে ক্ষমা চাচ্ছি, কিন্তু তিনি আমাকে ক্ষমা না করা তো দূর, সোজা মুখে কথা পর্যন্ত বলছে না। উনি এখন সুস্থ, শরীরে দুর্বলতা আছে কিন্তু জ্বর নেই। আমাকে ওনার রুমে ঢুকতে দিচ্ছে না। কি করব কিছু বুঝতে পারছি না। অপরাধটা বড়, তাই ক্ষমা সহজে আশা করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, জীবন যে কটা বছর হারিয়ে ফেলেছি সেটা আমি চাইলেও ফিরিয়ে দিতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই, কিন্তু এখন জীবনের বাকি দিনগুলো একসঙ্গে সুখে থাকতে চাই। একটা দিনও নষ্ট করতে চাই না। মান অভিমানে একে অপরকে দূরে সরিয়ে রাখতে আর চাই না। আমাকে শাস্তি অন্যভাবে দিয়েন, তারপরও আমাকে ওনার আশেপাশে ভিড়তে দিক। হালকা বাতাসে কথার অন্তত লুকিয়ে আমার সাথে, যেটা উনি কিছুই করছেন না। আমি হতাশ হলাম না, উনাকে মানিয়ে দম নিব তার আগে না, আমার চেষ্টা চালিয়ে যাব। সেজন্য আবারও গেলাম ওনার রুমে। দেখলাম রুমের বাতি নিভে খাটে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দরজায় নক করলাম। আমি দরজা লক করে উনার পায়ে উঠে বসলাম। ধীর পায়ে উনার পা ধরলাম। উনি নড়াচড়া করলো না। বুঝলাম উনি সজাগ আছে, কিন্তু আমার সাথে কথা বলতে চাইছে না। ঘুমের ভান ধরে শুয়ে আছে। দুহাতে উনার পা ধরে কান্না ভেজা গলায় বলতে শুরু করলাম, আপনার হারিয়ে ফেলা দিনগুলোর ক্ষতিপূরণ আমি করতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই। সবকিছুর ভুল বোঝাবুঝি থেকেই হয়েছে। আপনি আমার আমার ফিরে আসার অপেক্ষায় ছিলেন, আর আমি আপনার যাওয়ার। আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য ভালো ছিলাম না। সারাক্ষণ আপনার অপেক্ষায় থাকতাম, কখন আপনি যাবেন সেই আশায় দিন পার করতো। আপনাকে ডিভোর্স আমি কখনোই দিতে চাইনি, দিতামও না, বাবা বললেও না। আমার আপনাকে কসম দেওয়ার কথাগুলো ভুলে গিয়েছিলাম। ছোট ছিলাম তো। সাথে রাগের মাথায় কি থেকে কি বলেছিলাম আপনাকে সেটাও পরের দিনও ভুলে গিয়েছি। এখন আপনি বলুন, যেটা মনে নেই সেটা কিভাবে নিজের ভুল বুঝে ফিরে আসতাম আপনার কাছে। আপনার জন্য কেঁদেছি, একাকিত্বে জ্বলে পড়ে ছাই হয়েছি। আপনাকে নীরবে ভালোবেসে গেছি, কাউকে বলতে পারিনি। আমার আপনাকে চাই, খুব করে চাই। সত্যি আমি বুঝতে পারিনি আপনি দাদা দাদিকে ঠকাইতেন আমাকে। আমি সত্যি বুঝতে পারিনি আপনি দাদা দাদিকে পাঠাইতেন আমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমি আপনার অপেক্ষায় বসেছিলাম শুধু। দাদাজানের মৃত্যুর সংবাদে আমি 1 মাস পরে পেয়েছি, আর দাদির মৃত্যুর সংবাদ শুনে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। তারপর আমি জানতে পারলাম না আপনি বাংলাদেশে থাকতেন বিগত 5 বছর ধরে। সেদিন এখানে আসি, সেদিনই জানতে পারলাম। তার আগে আমাকে কেউ কিছু বলেনি। আপনি ছাড়া সত্যি জীবন অচল। আমার প্রতিটা নামাজের মোনাজাতে থাকতেন আপনি। দোয়া করতাম আপনার ফিরে আসার জন্য, সংসার করার জন্য। প্লিজ আমাকে একটা সুযোগ দিন, নিজের ভুল শুধরে নেওয়ার জন্য। আমি আপনার অপরাধ আমি আপনার অপরাধী, তারপরে একটা সুযোগ চাচ্ছি। কথা দিচ্ছে জীবনে কখনো একটা মুহূর্ত, মানে এই লাইনগুলোর অনেক ভুল আছে। আপনারা হয়তো ভাবছেন আমি ভুল পড়তেছি, আসলে না। এখানে হচ্ছে লেখিকায় কিছু উল্টাপাল্টা করে মানে দিচ্ছে এরকম সব ওয়ার্ডে, যেগুলো আমি 2বার করে পড়ছি, এগুলো হচ্ছে সেন্টেন্সটা মিলতেছে না, মানে ওয়ার্ড একটু উল্টাপাল্টা করছে। এই জন্য আপনারাও প্লিজ মানায় নিন, ভাইবেন না আমি ভুল করতেছি, যদিও আমি অনেক ভুল করি। যা হোক, গল্পে ফিরি। কথা দিচ্ছি জীবনের কখনো একটা মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যাব না আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমি আর এই দূরত্ব মেনে নিতে পারছি না। অন্তত একটা সুযোগ চাই। জীবনে বাকি দিনগুলো আমি আপনার সাথে কাটাতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে উঠলাম আমি। সত্যি অপরাধ বোধে আমি নৃশংস হয়ে উঠে যাচ্ছি। ওনার ক্ষমা না পেলে আমি মরে যাব, শান্তি পাবো না। মন ছটফট করে ওনার জন্যে। মন ছটফটে ওনার পা ধরে কেঁদে চলেছি, কিন্তু ওনার কোনো ভাবাবেগ নেই। কষ্টটা আরও বাড়লো আমার। আমি ওনার দুপারও খানিকটা জোরে চেপে ধরে কাঁদতে কাঁদতে বললাম, নিজের অপরাধ বোধে ধুকে ধুকে মরে যাব আমি। সত্যি বুঝতে পারিনি বিষয়টা এতটা জটিল হয়ে যাবে। যদি জানতাম মরে গেলে আমার কথাটা শেষ হওয়ার আগেই আচমকা উনি আমাকে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, উফ, তোমার এই প্যাচ প্যাচ করে কান্না আমার মাথা ব্যথা করছে। কান্না বন্ধ করো, নয়তো রুম থেকে বের করে দিব। কিন্তু
ওনার জড়িয়ে ধরাতে বুঝলাম ওনার রাগ কমে এসেছে, হয়তো ক্ষমা করে দেবেন এক সময়। বুকের মধ্যে শান্তি অনুভব করলাম। বহুদিন বহু বছর পর আমিও জাপটে ধরি ওনাকে, জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠে বললাম, আপনাকে সত্যি এতগুলো ভালোবাসি আমি, অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি টাসি না, বুঝতে পেরেছো? আমি কোনো ভালোবাসিটাসি না, তোমাকে বাসতেও পারবো না, নির্ঘাত ফেসে গেছি। এ বয়সে বউ পাবো না বলে এই জন্য মেনে নিলাম তোমাকে, নয়তো কখনোই মানতাম না। আমি হাসলাম, এই বয়সে বউ পাবে না, তাহলে জোয়ান বয়সে বিয়ে করলেন না কেন? তাছাড়া উনি এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম, ফিট অ্যান্ড ফাইন, যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে উনাকে। মোটা কথা, আমার জন্য তার এতগুলো বছর অপেক্ষা করাটা কখনোই মানবেন না সে, যাকে বলে তেরা লোক। আমি সম্মতি দিয়ে বললাম, আচ্ছা। উনি পুনরায় তেরা কথাই বলল, শোনো ময়ে, এই বয়সে আমি বাবা হতে পারবো না, মানুষ কি বলবে, আমার লজ্জা লাগে। ওনার কথা ভীষণ লজ্জা পেলাম, আমিও লজ্জায় মরি মরি হয়ে ওনার বুকে মুখ লুকিয়ে একটু করে বললাম, লজ্জা লাগে লাগুক, আমি মা হব। ওনার গলা তৎক্ষণাৎ শুনলাম না, প্রায় কিছুক্ষণ পরে শুনলাম। উনি খুব ভেবে বলেন, আচ্ছা তাহলে 5টা না, 2টো সন্তান নিব। কেমন? 5টা নিলে মানুষ ভাববে আমি বুড়ো বয়সে পাগলা হয়ে গেছি। সুন্দরী বউ পেয়ে হুঁশ নাই আমার। 2টো নিলে ভাববে না আমি হুঁশে আছি, তাই 2টো সন্তানই নিব। কেমন? আমি লজ্জায় নাক মুখ খিচে পড়ে রইলাম ওনার বুকে। একটু করে বললাম, আচ্ছা। সমাপ্ত। এই অনুগল্পের সমাপ্তটা এখানেই। আপনারা যদি চান তো লেখিকা রানিং যে অনুগল্পটা দিচ্ছে ব্যক্তিগত সেটা দিব। 2টা পর্ব দিচ্ছে, আরো 2টা দিবে, টোটাল 4টা পর্বের একটা অনুগল্প হবে। যদি আপনারা চান তাহলে দিব, যদি চান তাহলে কমেন্টে বইলেন। আল্লাহ হাফেজ।